সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মানে তারেক রহমানের দেশে আসার কোনো দিনক্ষণ এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা বলতে পারছেন না নির্দিষ্ট করে। আসলে কেন? এটা কোনো স্ট্র্যাটেজি কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সংযুক্ত করার জন্য। তো আপনি যে প্রস্তুতি করেছেন যে তারেক রহমানের দেশে আসার বিষয়টি কোনো কৌশল কিনা। দেখুন, রাজনীতিতে তো কৌশল থাকবেই, এটি স্বাভাবিক। কিন্তু এইটা কৌশল কিনা বা কোনো বাস্তবিক পরিস্থিতিতে আহ, উনি কবে আসবেন সেটা কখন জানানো হবে সেটা আমরা অবশ্যই জানিয়ে দিব। তো তারেক রহমান দেশে আসার সাথে আমাদের রাজনীতি, নির্বাচনের প্রস্তুতি কিংবা অন্যান্য বিষয় কোনোভাবেই থেমে নেই। আমরা তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ উনি অতি সত্বর দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। তিনিও একাধিকবার আমাদেরকে প্রকাশ্যেই বলেছেন কিংবা ব্যক্তিগতভাবে আলোচনাতেও বলেছেন যে অতি শীঘ্রই আমাদের সাথে তার সরাসরি দেখা হবে। অন্তর্বর্তী সরকারের সময় সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। তবে তিনি কবে ফিরবেন সেটা স্পষ্ট কোনো দিন তারিখ বলতে পারছেন না বিএনপি নেতারা। আপনারা মানে এটা কি কোনো কোনো জটিলতা আছে, কোনো কোনো বিষয় আছে এখানে? না, এই মামলার সাথে ওনার আসার বিষয়টা জড়িত না। আমরা তো আগেই বলেছি যে উনি অবশ্যই আসবেন এবং সেটা আমাদের বিভিন্ন কৌশল আছে, সেগুলো আমরা সেই স্ট্র্যাটেজি থেকেই ওনার আসার ব্যাপারটা হয়তো যুক্ত। তারপর আপনি জানেন যে উনি দীর্ঘদিন আপনার লন্ডনে নির্বাসনে ছিলেন বা আছেন এখনো, এবং সেখানে হুট করে তো তিনি চলে আসতে পারবেন না। তার পরিবার সহ সবাই এখানে আসবেন। তবে আমরা জানতে পেরেছি উনি এ মাসেই মানে মাঝামাঝি সময়ে হয়তো তিনি আপনার ওমরা করতে যাবেন। ওমরা করে ফিরে আসার পরেই আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা জানতে পারবো আর কি। জি, মানে কোনো কোনো গণমাধ্যম বলছে যে তিনি ওমরা করে সেখান থেকেই দেশে আসতে পারেন। এর কি কোনো ইঙ্গিত আছে, সত্যতা আছে? এটা আমার জানা নেই। আচ্ছা, আবুল কালাম আজাদ মজুমদার, মানে এটা নিয়ে কোনো মন্তব্য কি আশা করতে পারি আপনার কাছে? মানে উনি স্ট্র্যাটেজিও হতে পারে এরকমটিও বলছেন। মানে আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি, প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বলা হয়েছে মানে এর আগে যেমন পাসপোর্ট সংক্রান্ত নানান জটিলতা ছিল সেগুলো এখন মানে কেটে গেছে, সেটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। কোনো কোনো মন্তব্য করবেন কিনা? উনি তো বাংলাদেশের নাগরিক উনি যে কোনো সময় চাইলেই বাংলাদেশে আসতে পারবেন। ওনার জন্য সিদ্ধান্তটা উনি নিজে নেবেন। উনি যখনই আসবেন উনি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে ওনার সরকারের কাছ থেকে যে ধরনের সহযোগিতা প্রাপ্য ওনাকে সব ধরনের সহযোগিতা করা হবে। উনি পাশাপাশি উনি একটা শীর্ষ রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা। সেই হিসাবেও উনি যদি সরকারের কাছে সহযোগিতা চান তাহলে সরকার তো ওনাকে সেই সহযোগিতাটা দেবে। আমরা আশা করি উনি আসবেন এবং উনি আসলে আমাদের রাজনীতিতে আমাদের দেশে আরও নতুন করে আরও প্রাণের সঞ্চার হবে সেটা আমরা বিশ্বাস করি। সো আমরাও অন্য অনেকের মতো ওনার আশার অপেক্ষা আছি। জি, মানে নির্বাচনে একটা চমক দেয়া বা এরকম কোনো স্ট্র্যাটেজি কি মানে সেরকম কিছু আছে কিনা ইমরান সালেহ প্রিন্স? না, স্ট্র্যাটেজি তো আছেই, চমক এটার সাথে চমকের কোনো বিষয় জড়িত আছে বলে আমার মনে হয় না। তবে জি, উনি দেশে আসবেন এতদিন পরে, স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মী সমর্থকদের একটি আবেগ তো এটার সাথে জড়িত আছেই, এবং জনগণেরও একটা আগ্রহ আছে। তবে এটাও আমরা চিন্তা করছি উনি দেশে যেদিন আসবে সেদিন ঢাকা শহরের পরিস্থিতি কি হবে। আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। তারপরেও সবকিছু চিন্তা করে হয়তো কৌশলটা নির্ধারণ করা হবে। তারেক রহমান সাহেব নিজেও এই ব্যাপারে মানে চিন্তা করছেন। তবে উনি অবশ্যই আসবেন। উনি জি, অবশ্যই আসবেন। উনি এসে ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছেন। আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি সাথে আলোচনা করে তার উপরে আমাদের নির্বাচনী প্রস্তুতির সমস্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তিনি স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, এরকম অনেককে অনেক কিছু কর্মসূচি কর্মকাণ্ড ভাগ করে দিয়ে সেগুলি তিনি পরিচালনা করছেন। ইতিমধ্যে প্রতিদিনই
তিনি আমাদের নির্বাচনী কর্মকাণ্ড তদারক করছেন, পরিচালনা করছেন, খোঁজ খবর রাখছেন। তো এখানে তার আসা না আসার সাথে এই এই কার্যক্রম যে একদম স্থগিত হয়ে আছে বা বন্ধ হয়ে আছে সেটা কিন্তু বলা যাবে না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি অবশ্যই নির্বাচনের আগে আসবেন, তবে তারিখটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, এই কারণেই যে ওনার কিছু বাস্তব বিষয় রয়েছে। আমি তো বলেছি দীর্ঘদিন তিনি লন্ডনে আছেন, তার পরিবার আছে, সেখানে তার একটা সংসার আছে, সেটা গুছিয়ে তার একবারে আসা, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেখানেরও আইন কানুন কিছু আছে। তবে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে এবং আশ্বাসও প্রদান করা হয়েছে যে ওনার আসার ক্ষেত্রে তারা সহযোগিতা প্রদান করবে, এবং আশা করি উনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি, আমি আগেও বলেছি, কয়েকবারই প্রকাশ্যেই বলেছেন এবং আমাদের সাথে আলাপচারিতাতেও বলেছেন যে তিনি ফিরে আসবেন, এবং সেটা খুব বেশি দেরি হবে বলে আমাদের মনে হচ্ছে না। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আমি আরেকটা খবরে একটু দৃষ্টি দিতে চাই। 5 দফার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। ডক্টর হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। আপনারা জামায়াত ইসলামীর সঙ্গে আরও কয়েকটি দল মিলে আপনারা একটা যুগপৎ আন্দোলনে আছেন, আপনারা 5 দফা দাবিতে আন্দোলনে আছেন। সেখানে আপনারা যে দাবিগুলো করছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, পিআর পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন বিচার দৃশ্যমান করা, বা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ। সেখানে উনি বলেছেন যে একদিকে সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা, অপরদিকে সরকারের বাইরে একটি রাজনৈতিক দল সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি সংবিধানের দোহাই দিয়ে ভয়ে ফেলার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি না দিতে নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আপনারাও এরকম মনে করেন কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ? আমরা যেটা, সকলকে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের যে 5টা দাবি, এই 5টা দাবি, এটা যে শুধু এটার সাথে আমরাই কেবল একমত যারা আন্দোলনে আছে তারাই নয়, আমাদের দৃঢ় বিশ্বাস এখানে আমাদের যে কয়টা দাবি আছে এর অধিকাংশের সাথেই এদেশের অপর রাজনৈতিক দল এবং সাথে সাথে সাধারণ মানুষ অবশ্যই একমত আছে। আমরা সেই দাবিগুলো বাস্তবায়নের জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমাদের কর্মসূচি আছে। আমরা মনে করি এগুলি যদি বাস্তবায়িত না হয়, আমাদের যে এক বুক ভরা স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা যে যারা রক্ত দিয়েছে এই রক্তগুলো বৃথা যাবে বলে আমাদের কাছে মনে হয়। তো সেজন্য জুলাই সনদ সহ আরো যেগুলি 5টা দাবি আছে, এগুলি আমরা মনে করি যে অবশ্যই এগুলি বাস্তবায়ন হওয়া দরকার। তো সেক্ষেত্রে মনে করেন যে এগুলো বাস্তবায়নের জন্য তো যে ঐক্যমত্য কমিশন, সেখানে তো এটা মানে একটা প্রক্রিয়া চলছে, এবং সেখান থেকে বাইরে এসে রাজপথে এভাবে আন্দোলন, এটা কি আসলে নির্বাচনী স্ট্র্যাটেজি বলছে বিএনপির কোনো নেতা এরকম বলছেন যে আপনারা নির্বাচনের প্রচার চালাচ্ছেন, আবার একই সঙ্গে এই দাবিগুলোও তুলছেন, আবার ঐক্যমত্য কমিশনেও থাকছেন। এটা আসলে আপনাদের একটা নির্বাচনী প্রচারের কৌশল না? বিষয়টা হলো নির্বাচন যেহেতু আমরা সকলেই করব, নির্বাচন মুখী দল, কাজে আমার নির্বাচনের প্রস্তুতি তো আমাকে সবসময় নিতে হবে, এটা একটা কমন বিষয়। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি অনেক আগ থেকে শুরু হয়েছে, এখন যে হয়েছে তা নয়। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি ছিল, আছে, থাকবে। তবে আমাদের 2 জায়গাতেই আমাদের আলোচনা, মানে টেবিলে থাকার যে যৌক্তিকতা সেটাও আমরা তুলে ধরেছি। কারণ যেহেতু সরকার এখনো বা ঐক্যমত্য কমিশন স্থগিত হয়ে যায় নাই, এখনো চলমান আছে, তো কাজে সেখানে তো আমাদের টেবিলে আলোচনা থাকবেই। আর বাহিরেও আমরা জনমত সৃষ্টির জন্য বাহিরেও আমরা দাবি তুলছি যেন বাস্তবায়ন হয়। আর বিশেষ যেটা কারণে আমরা বাহিরে এসছি সেটা হলো, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রথম কিন্তু পিআর নিয়ে দাবি তুলেছি 10 এপ্রিল থেকে আমরা আন্দোলনে গেলাম হলো 15 সেপ্টেম্বর, অর্থাৎ 5 মাস 5 দিন পরে। আমরা আন্দোলনে কেন গেলাম? এই দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যমত্য কমিশনে লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলার চেষ্টা করেছি, কোনোভাবেই আমরা দেখছি যে আমাদের এই কথাগুলো আমলে নেওয়া হচ্ছে না। যদি ঐক্যমত্য না হয় তাহলে আপনারা কি নির্বাচনে আসবেন? না, সেটা তো চূড়ান্তভাবে আমাদের আমির সিদ্ধান্ত দিবেন, সেটা পরের ব্যাপার। তবে আমরা আশা করছি যে দেশের জন্য এটা আসা দরকার, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সেটা মানে এটা সরকারের কাছে চাইছেন আপনারা?
না, এটা তো সরকারের কাছেই চাইতে হবে ডিসিশনটা। আবুল কালাম আজাদ মজুমদার কোনো মানে প্রশ্ন করবেন? আমি যতটুকু জানি আসলে এখানে সরকারের কি কিছু করার সুযোগ আছে, কারণ সংবিধানে তো পিআর এর সিস্টেমটা নেই। তাহলে যদি এটা ইনকর্পোরেট করতে হয়, এখানে আইনি জটিলতার কথাও কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, মানে সেই জায়গায়। না, এটা তো সরকার একটা কমিশন করে দিয়েছে। কমিশন তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কাজ করছে না, এবং সেখানে কোন পদ্ধতিতে কি হবে এই বিষয়ে কমিশন তার অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে এবং রাজনৈতিক দলগুলো জানে, এবং এই বিষয়গুলো নিয়ে মোটামুটি রাজনৈতিক একটা ঐক্যমত্য হয়েছে। এখন যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হলো যে ঐক্যমত্যটা হয়েছে জুলাই সনদ নিয়ে, সেটা আসলে বাস্তবায়ন কীভাবে করবে, এবং এই বাস্তবায়ন নিয়ে সরকার গঠিত যে কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা তারা সরকারের কাছে কিছু সুপারিশ হয়তো করবে, সেই সুপারিশের আলোকে সরকার ব্যবস্থা নেবে। এখানে মানে আমি কোনো পদ্ধতিগত কোনো জটিলতা দেখছি না। আমি মনে করি যে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, সরকারের দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। জি।